হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং তোমাদের সামনের রবিবার অর্থাৎ জাস্ট পরশুদিন ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা সংঘটিত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। তো এই ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2025কে লক্ষ্য করে জেনারেল স্টাডিজের একদম লাস্ট মিনিট একটা রিভিশন করব, ফাইনাল রিভিশন বলতে পারো এটি। প্রত্যেকটা যে বিষয় বা টপিক রয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী, জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, অর্থনীতি, খেলাধুলা, কম্পিউটার, সমস্ত থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে দেখে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম ফাইনাল এবং একদম শেষ মিনিটের একটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস বা বলতে পারো একটা চোখ বোলানো হয়ে যাবে। তো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা দেখব বিখ্যাত বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টা সম্পর্কে। দেখো, ফেলুদা, প্রফেসর শঙ্কু এই চরিত্রগুলির রচয়িতাকে সত্যজিৎ রায়। দেখো, অপু, দুর্গা, ভানুমতি, সত্যচরণ চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, চারুলতা, নিরুপমা, গোরা এই চরিত্রগুলির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টা সম্পর্কে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নেক্সট দেখো, নবকুমার, কৃষ্ণকান্ত এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, মহেশ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, সব্যসাচী, দেবদাস এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘনাদা চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন প্রেমেন্দ্র মিত্র। ওকে, নেক্সট আমরা চলে যাবো। দেখো, পাগলা দাশু, কুমড়ো পটাশ এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন সুকুমার রায়। তারপর দেখো, ব্রজদা চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন গৌর কিশোর ঘোষ। হর্ষবর্ধন, গোবর্ধন এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন শিবরাম চক্রবর্তী। আচ্ছা, কাকাবাবু বিখ্যাত গোয়েন্দা চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট আমরা চলে যাব। দেখো, ব্যোমকেশ চরিত্রটির রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে, তিনি হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা বা রচয়িতাকে তিনি হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এবং দেখো, হাঁদা ভোঁদা, বাঁটুল, নন্টে ফন্টে বিখ্যাত এই কার্টুন চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন নারায়ণ দেবনাথ। ওকে, নেক্সট আমরা চলে যাব যে টপিক, সেটি হলো বিভিন্ন আন্তর্জাতিক চরিত্র এবং স্রষ্টা। এগুলো হচ্ছে আমরা বাঙালি বা আমাদের ভারতীয় চরিত্র দেখলাম, এবার হচ্ছে বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক চরিত্র দেখে নেব। দেখো, মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন ওয়াল্ট ডিজনি। তারপর দেখো, টম অ্যান্ড জেরি, যোগী বিয়ার এই চরিত্রগুলির রচয়িতাকে, এই চরিত্রগুলির রচয়িতা হয়ে যাবে দেখো উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। নেক্সট যে গুরুত্বপূর্ণ রচয়িতা চরিত্র দেখে নেব তারা হলো, দেখো, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক এই চরিত্রগুলির রচয়িতাকে তিনি হলেন হার্চ। তারপর দেখো, টারজান এই চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন এডগার রাইস বারোজ। স্পাইডারম্যান চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন স্ট্যানলি এবং স্টিভ ডিটকো দুইজন। সুপারম্যান চরিত্রটির রচয়িতাকে তিনি হলেন জেরি সিগেল এবং জো শুস্টার। খুব ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আমরা চলে যাব যে টপিক, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে। ওকে, দেখো, অরণ্যের অধিকার এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর মহেশ্বতা দেবী। গুপি গাইন বাঘা বাইন এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সিনেমা বানিয়েছেন সত্যজিৎ রায়। অনেকেই দেখবো অপশনে সত্যজিৎ রায়ও থাকবে এবং ভুল করে অনেকেই সত্যজিৎ রায় উত্তর করে ফেলবে, কিন্তু না, গুপি গাইন বাঘা বাইন এই গ্রন্থটি রচনা করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে দেখো, অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। নেক্সট দেখো, দুর্গেশ নন্দিনী গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট আমরা যে সমস্ত বই রেখে নেবো বা গ্রন্থ দেখে নেবো। দেখো, আরণ্য গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা গ্রন্থটি কে রচনা করেন? মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, টেনিদার অভিযান এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারপর দেখো, মহাপৃথিবী গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাস। ওকে, নেক্সট দেখো, বাঞ্ছারামের বাগান এই গ্রন্থটি কি রচনা করেছেন? সঠিক উত্তর হবে মনোজ মিত্র। নেক্সট যে টপিক চলে যাবো সেটি হচ্ছে বই এবং লেখক। ওকে, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই এবং তাদের লেখকের নাম দেখে নেবো। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে?
সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট দেখো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির লেখককে, সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখককে, তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। নেক্সট যে বইটা দেখবো সেটা হলো দেখো ট্রেন টু পাকিস্তান এই বইটির লেখককে, সঠিক উত্তর হবে খুশবন্ত সিং। নেক্সট যে বই কিছু দেখে নেবো সেগুলো দেখো থ্রি মিস্টেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড এই বইগুলোর লেখককে, সঠিক উত্তর হবে চেতন ভগত। নেক্সট দেখো ব্রোকেন রিপাবলিক বইটির লেখককে, ব্রোকেন রিপাবলিক বইটির লেখক হয়ে যাবে অরুন্ধতী রায়। নেক্সট দেখো ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখককে, সঠিক উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো দ্য ক্যান্টারবেরি টেলস বইটির লেখককে, সঠিক উত্তর হবে জিওফ্রে চসার। নেক্সট যে বইগুলো দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ কিছু দেখো উইংস অফ ফায়ার এই বইটির লেখককে, সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। তারপর দেখো দাস ক্যাপিটাল বইটির লেখককে, সঠিক উত্তর হবে কার্ল মার্কস। তারপর দেখো গালিভার ট্রাভেলস বইটির লেখককে, সঠিক উত্তর হবে জোনাথন সুইফট। তারপর দেখো লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখককে, সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বইসমূহ এবং বিগত বছরের পরীক্ষাতে অনেকবার পরীক্ষা এসেছে। নেক্সট আমরা যে টপিকে চলে যাব সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ছদ্মনাম সমূহ। ওকে, বিভিন্ন বাঙালি সাহিত্যিক এবং কবি তারা বিভিন্ন ছদ্মনামে লিখতো, তো সেগুলো দেখে নেব। দেখো ব্যাঙাচি কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অনিলা দেবী কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট বীরবল কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। নেক্সট আরো কিছু তথ্য দেখবো। দেখো পরশুরাম কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে রাজশেখর বসুর ছদ্মনাম। কমলাকান্ত কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন, সঠিক উত্তর হবে কালী প্রসন্ন সিংহ। আন্নাকালী পাকরাসি কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট দেখো আরো কিছু দেখবো মৌমাছি কার ছদ্মনাম, সঠিক উত্তর বিমল ঘোষের ছদ্মনাম। আর স্বপন বুড়ো কার ছদ্মনাম, স্বপন বুড়ো হয়ে যাবে অখিল নিয়োগীর ছদ্মনাম। দেখো অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে, দেখো যেটা দেখলাম আমরা স্বপন বুড়ো। নেক্সট দেখো বেদুইন কার ছদ্মনাম, বেদুইন সঠিক উত্তর হবে দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম। বান ভট্ট কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম। সুমিত্রা দেবী কার ছদ্মনাম, সঠিক উত্তর হবে মহেশ্বতা দেবীর ছদ্মনাম। দাদা ঠাকুর এই ছদ্মনামে কে লিখতেন, সঠিক উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটু আগেও দেখলাম অনিলা দেবীও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন পুরস্কার এবং কোন ক্ষেত্রে সেই পুরস্কার দেওয়া হয়। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, অবশ্যই চলচ্চিত্র, আমরা প্রত্যেকেই জানি। ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, ইংরেজি উপন্যাসের ওপর। ম্যান বুকার ইন্টারন্যাশনাল কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যের ওপর। নেক্সট আমরা দেখবো দেখো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাংবাদিকতার উপর দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো আরো কিছু তথ্য আমরা দেখব। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সেটি হলো সঙ্গীতের ওপর। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিজ্ঞানের জনপ্রিয়তার উপর দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, গণিতের ওপর। বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হলো কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণার ওপর। নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সেটি হলো সাহিত্য। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হলো চলচ্চিত্র। নেক্সট দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সঠিক উত্তর হবে খেলাধুলায় প্রশিক্ষণ ক্ষেত্রে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সঠিক উত্তর হবে খেলাধুলার উপর থেকে। নেক্সট দেখো খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, খেলাধুলায় বিশেষ অবদানের ক্ষেত্রে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট যে টপিক আমরা দেখবো সেটা হলো কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, একটু দেখে নেব। দেখো বাঁশির সাথে যুক্ত রয়েছেন কোন কোন শিল্পী সমূহ, দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া, সুভাষ কামাত, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম এবং পান্নালাল ঘোষ। তবলা এই বাদ্যযন্ত্রের সাথে কোন কোন শিল্পী যুক্ত রয়েছেন, দেখো আল্লাহ রাখা খান, জাকির হোসেন, ওস্তাদ শওকত আহমেদ খান, লতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী, পণ্ডিত কিষান মহারাজ। নেক্সট আরো কিছু আমরা দেখে নেব। দেখো বেহালা বা ভায়োলিনের
সাথে যুক্ত শিল্পী সমূহ কারা রয়েছেন? এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন, এন রাজন। নেক্সট সেতার এই বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত শিল্পীদের নাম কি? পণ্ডিত রবিশঙ্কর, নিশাত খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। নেক্সট সানাইয়ের সাথে যুক্ত শিল্পীর নাম কি? একজনই বিখ্যাত, উস্তাদ বিসমিল্লা খান। সন্তুরের সাথে যুক্ত শিল্পী সময়ের নাম কি রয়েছে? দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপর, বীরস্বামী এবং নন্দ মূলে। নেক্সট আমরা আরো কিছু দেখব। দেখো, শারদ এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীদের নাম কি কি রয়েছে? দেখো, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত। তারপর দেখো, রুদ্র বীণা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীদের নাম কি? আসাদ আলী খান। নেক্সট আমরা আরো কিছু তথ্য দেখব। দেখো, মোহন বীণা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীর নাম কি? দেখো, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। ওকে, তারপরে যে টপিক, দেখো বিভিন্ন কৃতি ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। দেখো, গোষ্ঠগোপাল দাস কোন বিষয়ের জন্য বিখ্যাত? তিনি বাউল এবং লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। তারপর দেখো, ফিরোজা বেগম কমলা দাস কোন বিষয়ের জন্য বিখ্যাত? নজরুল গীতির জন্য তারা বিখ্যাত হয়ে রয়েছেন। নেক্সট দেখো, আরো কিছু দেখব। দেখো, মেহেদি হাসান, বেগম আক্তার কোন বিষয়ের জন্য বিখ্যাত? তারা গজলের জন্য বিখ্যাত। হেমন্ত মুখোপাধ্যায় কোন বিষয়ের জন্য বিখ্যাত? রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত। কবির সুমন কোন বিষয়ের জন্য বিখ্যাত? জীবনমুখী গানের জন্য বিখ্যাত। নিরঞ্জন গোস্বামী কোন বিষয়ের জন্য বিখ্যাত? মুখাভিনয়ের জন্য বিখ্যাত নিরঞ্জন গোস্বামী। নেক্সট দেখো, অমিতাভ বাগচি, পার্থ ঘোষ কোন বিষয়ের জন্য বিখ্যাত? আবৃত্তির জন্য বিখ্যাত। শিশির ভাদুরী, উৎপল দত্ত কোন বিষয়ের জন্য বিখ্যাত? নাটকের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন তারা। নেক্সট আমরা যে টপিক দেবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আত্মজীবনী। দেখো, আই এম মারাদোনা কার আত্মজীবনী? নাম থেকেই বুঝতে পারছো, দিয়াগো মারাদোনা। গোল কার আত্মজীবনী? ধ্যানচাঁদের আত্মজীবনী। সানি ডেস কার আত্মজীবনী? সুনীল গাভাস্কারের আত্মজীবনী। নেক্সট আমরা দেখব, দেখো, মাই লাইফ দ্য বিউটিফুল গেম এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে পেলের আত্মজীবনী। দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? মিলখা সিং এর আত্মজীবনী। আনব্রেকেবল কার আত্মজীবনী? মেরি কমের আত্মজীবনী। নেক্সট দেখো, যে টপিক আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস সমূহ। দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 21শে ফেব্রুয়ারি। বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? 24শে মার্চ। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালন করা হয় থাকে? 12ই জুন। নেক্সট দেখো, তারপর দেখো, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় থাকে? সেটা হচ্ছে 12ই আগস্ট। এটা হচ্ছে আন্তর্জাতিক। আর জাতীয় 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের দিন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? দেখো, 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5ই অক্টোবর। বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। নেক্সট দেখো, মানবাধিকার দিবস কবে পালন করা হয় থাকে? 10ই ডিসেম্বর। খুবই ইম্পর্টেন্ট, এই দিবসগুলো পরীক্ষায় বারবার করে এসে থাকে। নেক্সট আমরা টপিক চলে যাব, সেটা হচ্ছে বিভিন্ন কৃতি নৃত্যশিল্পী সমূহ। কোন নৃত্যশিল্পী কোন নৃত্যের সাথে যুক্ত দেখে নেব। প্রিয়ঙ্বদা মহান্তি কোন নৃত্যের জন্য বিখ্যাত? ওড়িশি নৃত্যের জন্য বিখ্যাত। যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? ভারতনাট্যম এবং কুচিপুড়ি। মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? সেটি হলো ভারতনাট্যম। নেক্সট আমরা দেখবো, দেখো, রাগিনী দেবী কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? সেটি হলো কথাকলি নৃত্য। বীরজু মহারাজ কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে কত্থক নৃত্য। দয়মন্তী যোশী কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? সেটি হলো কত্থক নৃত্য। চিন্তা কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? কুচিপুড়ি নৃত্যের জন্য বিখ্যাত। নেক্সট আমরা টপিক চলে যাব বিভিন্ন নৃত্য সমূহ। কোন রাজ্যে কি ধরনের নৃত্য দেখতে পাচ্ছি দেখে নেব। দেখো, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোথায়? অন্ধ্রপ্রদেশে। কুচিপুড়ি একটি গ্রামের নামে নামকরণ, গ্রামের নাম। অন্ধ্রপ্রদেশে একটি গ্রামের নাম যেখান থেকে উৎপত্তি লাভ করে এই কুচিপুড়ি, এবং সেই নামেই নামকরণ করা হয়েছে এই নাচটির। নেক্সট দেখো, কথাকলি নৃত্যের উৎপত্তি কোথায়? কেরালাতে। ভাংড়া নৃত্যের উৎপত্তি কোথায়? পাঞ্জাবে। নেক্সট দেখো, কত্থক যে নৃত্যটি আমরা দেখতে পেয়ে থাকি সেটার উৎপত্তি কোথায়? সেটা হলো উত্তরপ্রদেশে। মোহিনী আট্টম নৃত্যের উৎপত্তি কোথায়? কেরালাতে। ঘুমর নৃত্যের উৎপত্তি কোথায়? রাজস্থানে। বিহু নৃত্যটি কোথায় দেখতে পাওয়া যায়? আসামে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, ছৌ বাউল নৃত্যের উৎপত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। ডান্ডিয়া নৃত্যের উৎপত্তি কোথায়? মহারাষ্ট্র।
নেক্সট আরো কিছু নৃত্য আমরা দেখে নেব। দেখো তামাশা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? মহারাষ্ট্রে। রাউত নাচ কোথায় দেখতে পাওয়া যায়? ছত্তিশগড়ে। নটাঙ্গের নৃত্যের উৎপত্তি কোথায়? উত্তরপ্রদেশে। গরবা নৃত্যের উৎপত্তি কোথায়? গুজরাটে। এছাড়া দেখো যেটা ইম্পর্টেন্ট, হিকত রাউফ এই নৃত্যের উৎপত্তি কোথায়? সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর। এটাকে স্টার মার্ক করবে। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। নেক্সট যে টপিক সেটা হচ্ছে ভারতের প্রথম, দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে? বদিরুদ্দিন তায়েবজি। ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো ভারতের প্রথম আইসিএস অফিসারকে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো ভারতের প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপককে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে? ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম মহাকাশচারীকে? রাকেশ শর্মা। 1984 সালে তিনি মহাকাশে গিয়েছিলেন। নেক্সট দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক আদালতের বিচারপতিকে? বেনেগাল নরসিংহ রাও। ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপককে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর সিবি রামন 1954 সালে। তারপর দেখো ভারতের প্রথম ফিল্ড মার্শালকে? জেনারেল স্যাম মানেকশা। নেক্সট দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু কার হয়েছিল? ডক্টর জাকির হোসেনের। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু কার হয়েছিল? তিনি হলেন CN আন্নাদুরাই। তারপর দেখো ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুকে? মিহির সেন। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে? জি শঙ্কর গুরু। ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপককে? মেজর সোমনাথ শর্মা। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নেক্সট দেখো ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জে কানিয়া। নেক্সট দেখো বিভিন্ন জায়গার উপনাম আমরা দেখে নেব। লবঙ্গদ্বীপ বলা হয় কাকে? মাদাগাস্কারকে। দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে? প্রেইরিকে। তারপর দেখো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কাকে? সেটি হলো অন্ধ্রপ্রদেশকে। তারপর দেখো ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কাকে? সুইজারল্যান্ডকে। কফি বন্দর বলা হয় কাকে? ব্রাজিলের রিও ডি জেনেরোকে। দক্ষিণের ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের উদ্যান বলা হয় কাকে? কোন শহরকে? সেটা হচ্ছে কেন্ট শহরকে। নেক্সট দেখো বাতাসের শহর কাকে বলা হয় থাকে? সেটা হলো শিকাগো শহরকে। নেক্সট যে টপিক চলে যাবো সেটি হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO সদর দপ্তর সেটা হচ্ছে জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব ব্যাংক তার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে। ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর রোমে অবস্থিত রয়েছে। নেক্সট যে টপিক চলে যাব গুরুত্বপূর্ণ মুদ্রা। কোন দেশে কি মুদ্রা দেখতে পাওয়া যায় দেখে নেব। দেখো চীনের মুদ্রার নাম ইয়েন, ভুল বললাম, চীনের মুদ্রার নাম ইয়ান। জাপানের মুদ্রার নাম ইয়েন। ইরাকের মুদ্রার নাম দিনার। তাও দেখো ইরানের মুদ্রার নাম রিয়াল এবং উত্তর কোরিয়ার দেশের মুদ্রা নাম হয়ে যাবে কি? নর্থ কোরিয়ান ওন। সিমিলারলি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে সাউথ কোরিয়ান ওন। রাশিয়া দেশের মুদ্রার নাম রুবেল। যুক্তরাজ্য দেশের মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং। তারপর দেখো জার্মানির মুদ্রার নাম ইউরো। ফ্রান্সের, স্পেন, ইতালি সবগুলোর কি রয়েছে? ইউরো ইউরো ইউরো। তারপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বা US এর মুদ্রার নাম ডলার। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে কি? পেসো। আর্জেন্টিনাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর দেখো ব্রাজিলের যে মুদ্রা সেটি হয়ে গেল রিয়াল। নেক্সট আমরা যে টপিকে চলে যাবো সেটি হলো ভারতের বিভিন্ন মন্দির এবং তার অবস্থান সমূহ। দেখো কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির, মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত রয়েছে? অন্ধ্রপ্রদেশে। কামাখ্যা মন্দির, ভৈরব মন্দির কোথায় অবস্থিত রয়েছে? আসামে। নেক্সট দেখো অমরকণ্টক মন্দির কোথায় অবস্থিত রয়েছে? ছত্তিশগড়ে। বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? উত্তরাখণ্ডে। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? পাঞ্জাবে। অমরনাথ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? জম্মু এবং কাশ্মীরে। তারপর দেখো কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত রয়েছে? উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। নেক্সট চলে যাবো দেখো জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সকলেই জানি উড়িষ্যাতে। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত রয়েছে? মধ্যপ্রদেশে। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত রয়েছে? তামিলনাড়ুতে। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? কর্ণাটকে। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ সীমানা।
দেখো র্যাডক্লিফ লাইন অফ কন্ট্রোল কোন দেশের মধ্যে অবস্থিত রয়েছে, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমানা, সেটা হচ্ছে ভারত এবং চীন। দুরান্ত লাইন কোন দুটো দেশের সীমানা, সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দুরান্ত লাইন অবস্থিত রয়েছে। তারপর দেখো হিডেনবার্গ লাইন, সিগফ্রাইড লাইন কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে জার্মানি ও ফ্রান্স। তারপর দেখো দেখো ম্যাগিনাট লাইন কোন দুই দেশের সীমানা, সেটা হচ্ছে ইতালি, জার্মানি এবং ফ্রান্স, তিনটে দেশের সীমানা হচ্ছে ম্যাগিনাট লাইন। তারপর দেখো 49তম প্যারালাল কোন দুই দেশের মধ্যে সীমানা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। 38তম প্যারালাল কোন দুই দেশের সীমানার অবস্থিত রয়েছে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তারপর 37তম প্যারালাল কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে ভারত এবং মায়ানমার। তারপর দেখো 28তম এবং 24তম প্যারালাল কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। 17তম প্যারালাল কোন দুই দেশের সীমানা, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। ইংলিশ চ্যানেল কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স। মালাক্কা প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে মালয়েশিয়া এবং সুমাত্রাকে। তারপর দেখো জিব্রাল্টার প্রণালী কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। আর পক প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে। ওকে, তারপর দেখো 8 ডিগ্রি চ্যানেল কোন দুই দেশের মধ্যেকার সীমানা, সেটা হচ্ছে ভারত এবং মালদ্বীপের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল কোন কার মধ্য থেকে যাচ্ছে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে। 10 ডিগ্রি চ্যানেল কোন দেশের সীমানায় অবস্থিত রয়েছে, অ্যাকচুয়ালি দেশ নয়, আমাদেরই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জর আন্দামান এবং নিকোবরের মাঝখান থেকে 10 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে। নেক্সট দেখো ডানকান প্যাসেজ কোন দুটো দ্বীপের মধ্য থেকে যাচ্ছে, সেটা হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্য থেকে ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে। নেক্সট দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ীকে অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয়কে, তিনি হলেন কেডি যাদব। অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে, তিনি হলেন কর্ণম মালেশ্বরী। তারপর দেখো অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে, তিনি হলেন নরম্যান পিচার্ড। নেক্সট আমরা টপিকে চলে যাবো। দেখো অলিম্পিকে 5টি বলয় 5টি দেশকে চিহ্নিত করে। দেখো নীল রঙের বলয় কোন মহাদেশকে চিহ্নিত করে, সেটা হচ্ছে ওসিয়ানিয়া। সবুজ রঙের বলয় ইউরোপকে। কালো রঙের বলয় সেটা হচ্ছে কি আফ্রিকাকে। তারপর দেখো লাল রঙের যে বলয় রয়েছে সেটা হচ্ছে আমেরিকাকে, এবং হলুদ রঙের বলয় এশিয়াকে রিপ্রেজেন্ট করে। তারপর দেখো ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো ভারতীয় ক্রিকেট দলে প্রথম ওয়ানডে অধিনায়ক কে ছিলেন, অজিত ওয়াদেকার। ভারতীয় ক্রিকেট দলে প্রথম টেস্ট ক্রিকেটে ১৭ রান করে কে ছিলেন, লালা অমরনাথ। তারপর ভারতীয় ক্রিকেট দলে প্রথম ওয়ানডে ক্রিকেটে ১৭ রানকারী কে ছিলেন, তিনি হলেন কপিল দেব। তারপর ভারতীয় ক্রিকেট দলে প্রথম ওয়ানডে ক্রিকেটে ২০ রানকারী কে ছিলেন, সচিন তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট দলে প্রথম টেস্ট ক্রিকেটে ৩০ রানকারী কে ছিলেন, বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় ক্রিকেট দলে প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী কে ছিলেন, হরভজন সিং। তারপর দেখো ভারতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিককারী কে ছিলেন, তিনি হলেন চেতন শর্মা। তারপরে দেখো বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কিত তথ্য দেখব। চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, অ্যাথলেটিক্স। দুরান্ত কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলিও ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা কোন খেলার সাথে যুক্ত, এগুলো হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো আরো কিছু তথ্য। দেখো এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত, ক্রিকেটের সাথে সম্পর্কিত। তারপর দেখো উবার কাপ, থমাস কাপ, হ্যারিলিনা কাপ, নারাং কাপ কোন খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে। দেখো আরো কিছু তথ্য দেখব। দেখো গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত, হকির সাথে। তারপর দেখো বিশ্বগুপ্তা ট্রফি, মেমোরিয়াল ট্রফি কোন খেলার সাথে যুক্ত, বাস্কেটবল খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট আমরা যে টপিক চলে যাবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন খেলার সাথে যুক্ত। দেখো হিমা দাস আসামের তিনি প্লেয়ার, কোন খেলার সাথে যুক্ত, দৌড়বাজ। পঙ্কজ আডবাণী স্নুকার খেলার সাথে যুক্ত, মীরাবাই চানু ভারোত্তোলনের সাথে যুক্ত রয়েছেন। তারপর দেখো পিভি সিন্ধু যুক্ত রয়েছেন ব্যাডমিন্টনের সাথে, অভিনব বিন্দ্রা যুক্ত রয়েছেন শুটিং এর সাথে, সাইনা নেহওয়াল যুক্ত রয়েছেন ব্যাডমিন্টনের সাথে। তারপর দেখো স্বপ্না বর্মন যুক্ত রয়েছেন হেপ্টাথলনের সাথে, স্মৃতি মান্ধানা যুক্ত রয়েছেন ক্রিকেটের সাথে। নেক্সট আমরা যে টপিক চলে যাব সেটা হচ্ছে বিভিন্ন শাসকদের রাজধানী সম্পর্কে তথ্য দেখব। দেখো বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, অজাতশত্রুর রাজধানী ছিল পাটলিপুত্র, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। দেখো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া, সমুদ্রগুপ্তের রাজধানী ছিল
পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি, শশাঙ্কের রাজধানী ছিল কনসবর্ণ, হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, শাহজাহানের রাজধানী আগ্রা। তারপর দেখো কিছু ঐতিহাসিক সংক্রান্ত কয়েকটি শব্দার্থ দেখে নেবো। দেখো, বাবর শব্দের অর্থ বাঘ বা সিংহ, হুমায়ুন শব্দের অর্থটি ভাগ্যবান, নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। তারপর দেখো, মনসব শব্দটির অর্থ কি? পদমর্যাদা। ওয়াহাবি শব্দটির অর্থ কি? ওয়াহাবি শব্দটির অর্থ হচ্ছে নবজাগরণ। খালসা শব্দটির অর্থ কি? পবিত্র। তারপর দেখো কিছু ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে দেখে নেব। দেখো, নাট্যশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে লিখেছেন? আর্যভট্ট। দানসাগর গ্রন্থটি কে লিখেছেন? বল্লাল সেন। নেক্সট দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? পাণিনি। রামচরিত গ্রন্থটির রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস গ্রন্থটির রচয়িতাকে? তুলসী দাস। নেক্সট দেখো, গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতাকে? জয়দেব। নেক্সট দেখো, দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতাকে? বল্লাল সেন। মঙ্গল কাব্য গ্রন্থটির রচয়িতাকে? বিজয় গুপ্ত। তাহলে দেখো, বিভিন্ন ঐতিহাসিক উক্তি সম্পর্কে তথ্য দেখে নেবো। দেখো, কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদের উপর দিয়ে। কে বলেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন। কে বলেছেন? লর্ড কার্জন। নেক্সট, রাম রহিম এক হ্যাঁ, নাম ধরা হ্যাঁ দো। তো কে বলেছেন? বিখ্যাত সন্ত কবির বলেছেন। তারপর দেখো, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সব লাল হো জায়গা, এই উক্তিটিকার রঞ্জিত সিং এর। স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক বলেছেন। তারপরে যে গুরুত্বপূর্ণ উক্তিটি দেখো, উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ। কে বলেছেন? জওহরলাল নেহেরু। তারপর দেখো, লেট এ 100 ফ্লাওয়ার ব্লুম, এই উক্তিটি কি করেছেন? মাও সেতুং। তাও দেখো, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, কে উক্তি করেছেন? লর্ড কার্জন। তারপর দেখো, ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক এবং পর্যটক সম্পর্কে তথ্য দেখব। মেগাস্ট্রিস কার আমলে ভারতবর্ষে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ফাহিয়ান কার আমলে ভারতবর্ষে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং কার আমলে ভারতবর্ষে আসেন? হর্ষবর্ধন। তারপর দেখো, আল বিরুনি কার আমলে ভারতবর্ষে আসেন? সুলতান মাহমুদ। ইবন বতুতা কার আমলে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলক। মানচি কার আমলে ভারতবর্ষে আসেন? ঔরঙ্গজেব। নেক্সট দেখো, বিভিন্ন গভর্নর এবং ভাইসরয় সম্পর্কে তথ্য দেখব। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? লর্ড ক্লাইভ। তারপর বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। তারপর দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর এই গভর্নর জেনারেল পদ তুলে দেওয়া হয়, বাংলার গভর্নর জেনারেল পদ তুলে দিয়ে করা হয় কি ভারতের গভর্নর জেনারেল। তাহলে কি হবে? ভারতের প্রথম গভর্নর জেনারেল একই ব্যক্তি থাকবে, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কি হবে? তারপর দেখো, লর্ড ক্যানিং। তারপর ভারতের গভর্নর জেনারেল এই পদটা তুলে দেওয়া হয় কি ভাইসরয়। তো ভারতের প্রথম ভাইসরয় হয়ে যাবে সেম ব্যক্তি, লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। তারপর দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে এই পদটাই তুলে দেওয়া হয়। তারপর দেখো, কিছু ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে তথ্য দেখে নেব। হিরিসপাসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। জয়ী হয় কে? আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে। সম্রাট অশোক এখান থেকে জয়ী হন। তরাইনের যুদ্ধ ছিল 1191 সালে। তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক তার পরের বছর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। সেম ব্যক্তি মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, কিন্তু এবারে জয়লাভ করছে কি? মোহাম্মদ ঘড়ি। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? বাবর এবং মেবারের রানার সঙ্গের মধ্যে। জয়ী হন বাবর। তালিকরার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? হাসান নিজাম এবং রাজা সদাশিব। জয়ী হন হাসান নিজাম। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? আকবর এবং রানা প্রতাপের মধ্যে। জয়ী হন কে? সম্রাট আকবর। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলা। কে জয়ী হন? রবার্ট ক্লাইভ। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়? ঠিক আছে, 1760 খ্রিস্টাব্দে। ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্টলালির মধ্যে জয় লাভ করেন আয়ারকুট। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিম। এবং এখানে জয়লাভ করে কে? ইংরেজ সেনাপতি। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। জয়লাভ করছেন বাবর।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে 1556 সালে আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে জয়লাভ করছে আকবরের দিক থেকে বৈরাম খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে 1761 সালে আফগান প্রধান আহমেদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে জয়লাভ করছেন আহমেদ শাহ আবদালী। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে তথ্য দেখে নেব। আলীনগরের সন্ধি 1757 সালে কাদের মধ্যে হচ্ছে সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে রবার্ট ক্লাইভের মধ্যে। সলবাই সন্ধি 1782 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। তারপর দেখো পুরন্দরের সন্ধি 1776 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। এছাড়া দেখো অমৃতসরের সন্ধি 1809 সালে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। লখনৌ চুক্তি 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিচিত নাম এবং প্রকৃত নাম দেখে নেবো। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত? কালিদাস। তারপর দেখো ভারতের পক্ষী মানব নামে কে পরিচিত? তিনি হলেন সেলিম আলী। দেখো ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। ভারতের শান্তি মানব নামে কে পরিচিত? লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট টপিক দেখবো জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যে ইংরেজ ছিলেন তিনি হলেন কে? জর্জ ইউইল। তারপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। নেক্সট দেখবো দেখো প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কোথায়? কলকাতা অধিবেশন 1896 সালে। প্রথম জনগণ গানটি গাওয়া হয় কোথায়? কলকাতা অধিবেশন 1911 সালে। প্রথম পূর্ণ স্বরাজের দাবি কোথায় করা হয়? লাহোর অধিবেশন 1929 সালে। নেক্সট আমরা দেখবো বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠা সম্পর্কে। দেখো এশিয়াটিক সোসাইটি 1784 সালে কে স্থাপন করেন? স্যার উইলিয়াম জোন্স। তত্ত্বাবধানী সভা 1839 সালে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটি 1817 সালে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপর দেখো সত্য শতক সমাজ 1873 সালে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন। তারপর দেখো আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারত সভা 1876 সালে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মিশন 1897 সালে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। অনুশীলন সমিতি 1902 সালে প্রতিষ্ঠা করেন প্রমথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। নেক্সট দেখো ব্রিটিশ আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে আমরা দেখে নেব। দেখো রেগুলেটিং অ্যাক্ট চালু হয় 1773 সালে। পিটের ভারত শাসন আইন আসে 1784 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসে 1878 সালে। মর্লে মিন্টো সংস্কার আইন আসে 1909 সালে। নেক্সট দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আসে 1919 সালে। নেক্সট দেখবো আমরা বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকের নাম। দেখো বেঙ্গল গ্যাজেট যেটি হলো ভারতের প্রথম সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? অগাস্টাস হেগি। সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? মাসম্যান এবং এটি ছিল প্রথম বাংলা সাপ্তাহিক। তারপর দেখো হিন্দি প্যাট্রিয়ট প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অমৃতবাজার সংবাদপত্র যেটি আজকে আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত তার সম্পাদক ছিলেন শিশুকুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। নেক্সট দেখো দ্য বেঙ্গলি সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কেশরী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। উদ্বোধন সংবাদপত্রের সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং আন্দোলন সম্পর্কে দেখে নেব। দেখো চুয়ার বিদ্রোহ হয় 1768 থেকে 99। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সংগঠিত হয় 1763 থেকে 1800 সাল পর্যন্ত। সাঁওতাল বিদ্রোহ হয় 1856 থেকে সাঁওতাল বিদ্রোহ হয় 1856 সালে। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। তারপর দেখো নীল বিদ্রোহ হয় 1859 সালে। বুড়িবালামের যুদ্ধ হয় 1915 সালে। চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে। অসহযোগ আন্দোলন হয় 1920 থেকে 1922 সাল পর্যন্ত। তারপর দেখো চৌরি চৌরা ঘটনা ঘটে 1922 সালে। তারপরে অসহযোগ আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া হয়। তারপর দেখো খিলাফত আন্দোলন হয় 1919 থেকে 1924 সাল পর্যন্ত। মোবলা বিদ্রোহ হয় 1921 সালে। কাকরি ট্রেন ডাকাতি হয় 1925 সালে। আইন অমান্য আন্দোলন হয় 1930 সালে। তারপর দেখো আরো কিছু তথ্য। চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন হয় 1930 সালে। লবণ সত্যাগ্রহ হয় 1930-এর 12ই মার্চ। অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ হয় 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। নেক্সট দেখো তেভাগা আন্দোলন হয় 1984 সালে 46 সালে। এবং নৌ বিদ্রোহ কবে সংঘটিত হয়? সেটি হবে 1946 সালে। নেক্সট আমরা টপিক চলে যাব ভূগোল।
কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সম্পর্কে তথ্য দেখে নেব। দেখো, নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অবস্থিত, পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তারপর দেখো, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাট অবস্থিত, গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত রয়েছে। এগুলো সবই তোমাদের জানা, বহুবার করিয়েছি, জাস্ট আজকে একবার চোখ বোলাচ্ছি আমরা। তারপর দেখো, অভয়ারণ্য, সোনাই রূপাই অভয়ারণ্য অসম অবস্থিত রয়েছে, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশ অবস্থিত রয়েছে, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীর অবস্থিত রয়েছে। নেক্সট আমরা চলে যাবো। দেখো, আচানাকামার অভয়ারণ্য অবস্থিত রয়েছে ছত্তিশগড়ে, গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে, ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, মালাবার অভয়ারণ্য অবস্থিত রয়েছে কেরলে। নেক্সট দেখো, গির জাতীয় উদ্যান একটু আগে দেখলাম গুজরাটে, দান্দেলি অভয়ারণ্য অবস্থিত রয়েছে কর্ণাটকে। এছাড়া দেখো, পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে, পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত রয়েছে কেরলে। নেক্সট দেখো, ভারতবর্ষের কিছু সীমানা আমরা দেখে নেব। বাংলাদেশের সাথে ভারতের বর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের রাজ্যের সীমানা কত কিলোমিটার দীর্ঘ? সেটা হচ্ছে প্রায় 4096 কিলোমিটার। পাকিস্তানের সাথে ভারতের সীমানা কত? 3323 কিলোমিটার। নেপালের সাথে ভারতবর্ষের সীমানা কত? 1751 কিলোমিটার। তারপর দেখো, চীনের সাথে ভারতবর্ষের সীমানা কত? 3488 কিলোমিটার। তারপর দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ সমূহ দেখে নেব। উলা হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? এটা আমরা প্রত্যেকেই জানি, মণিপুরে অবস্থিত রয়েছে এবং লোকটাক হ্রদের উপরে পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। সমু হ্রদ রাজস্থানে, পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। তারপর দেখো, বিভিন্ন পর্বত আমরা দেখে নেব। সাতপুরা পর্বত কোথায় অবস্থিত রয়েছে? মধ্যপ্রদেশ। বিন্ধ্য পর্বত কোথায় অবস্থিত রয়েছে? গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থান এবং দিল্লিতে। তারপর দেখো, রকি পর্বতমালা অবস্থিত রয়েছে উত্তর আমেরিকাতে। আলাস্কা পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? এশিয়াতে। তারপর দেখো, আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? ইউরোপে। তারপর দেখো, পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? পশ্চিম ভারতে। ইউরাল পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? রাশিয়াতে। অ্যাটলাস পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? উত্তর পশ্চিম আফ্রিকাতে। তারপর দেখো, গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোথায় অবস্থিত রয়েছে? পূর্ব অস্ট্রেলিয়াতে। কারাকোরাম পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? দক্ষিণ মধ্য এশিয়াতে। হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? দক্ষিণ মধ্য এশিয়াতে। আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত রয়েছে? দক্ষিণ পশ্চিম ভারতে, রাজস্থান এবং দিল্লিতে মূলত। তারপর দেখো, নদী তীরবর্তী শহর সমূহ দেখে নেব। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত রয়েছে। হরিদ্বার অবশ্যই গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর দেখো, গান্ধীনগর সবরমতী নদীর তীরে, হায়দ্রাবাদ মুন্সি নদীর তীরে, মহীশূর কাবেরী নদীর তীরে, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত রয়েছে। তারপর দেখো, পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ দেখে নেব। রোম টাইবার নদীর তীরে, লন্ডন টেমস নদীর তীরে, কায়রো নীল নদীর তীরে। এছাড়া দেখো, নিউ ইয়র্ক সেটা কোন নদীর তীরে? হাডসন নদীর তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক। তারপর দেখো, সাংহাই ইয়াংসি কিয়াং নদীর তীরে, লাহোর ইরাবতী নদীর তীরে। তারপর দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ খনি সমূহ দেখে নেব। ক্ষেত্রী থেকে কি উৎপন্ন হয় সব থেকে বেশি? তামা। গোলকুন্ডা খনিজ থেকে হীরা উৎপন্ন হয়। পাখর খনি যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখান থেকে প্রচুর পরিমাণে বক্সাইট উৎপন্ন হয়ে থাকে। তারপর দেখো, মহারাষ্ট্রের দেউলি খনিজ উত্তোলন থেকে সেখান থেকে ম্যাঙ্গানিজ উত্তোলন হয়। ঝাড়খণ্ডে ছড়িয়ে থাকে কয়লা। নন্দীদুর্গ কর্ণাটকে, সেটা হচ্ছে সেখান থেকে সোনা উৎপাদিত হয়ে থাকে প্রচুর পরিমাণে। নেক্সট দেখো, সৌরজগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। দেখো, নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, পৃথিবীর যমজ গ্রহ শুক্র। রেড গ্রেট ফ্রস্ট দেখা যায় বৃহস্পতিতে। আবর্তনকাল এবং পরিক্রমকাল সমান হচ্ছে পৃথিবীর সাথে, সেটা হচ্ছে শুক্রের। সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ এবং গোটা সৌরজগতের মধ্যে সব থেকে বড় উপগ্রহ। সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রম করে বুধ। পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ উল্টো দিকে ঘোরে, সেটা হচ্ছে শুক্র। সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত যেটি, সেটা হচ্ছে আকাশগঙ্গা। উষ্ণতম বা উজ্জ্বলতম গ্রহ সেটা হচ্ছে শুক্র। নীল গ্রহ কাকে বলা থাকে? পৃথিবীকে। তারপর দেখো, লাল গ্রহ হচ্ছে মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস, শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। তারপর দেখো, ভারতের কোন কোন রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? মোট 8টি রাজ্যের উপর থেকে। ট্রিক বলে দিই, MMTC RJ BG। দেখো, M ফর মধ্যপ্রদেশ, আর একটা M ফর মিজোরাম, T ফর ত্রিপুরা, C ফর ছত্তিশগড়, R ফর রাজস্থান, J ফর ঝাড়খণ্ড, B ফর আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল এবং G ফর গুজরাট। বাংলা সূত্র মনে রাখতে পারো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। ঠিক আছে। তারপর দেখো, বিভিন্ন ভূমিরূপ আমরা দেখে নেব। দেখো, হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? করিবা সার্ক, এরিটি, কর্তিক স্পার, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ফিওয়ার্ড, গ্রাবরেখা, ড্রামলিন, কেম, এসকার, কেটাল। নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু। বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো কি কি? গৌড়,
তারপর জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসারণ, গর্ত প্রভৃতি। এছাড়া দেখো বালিয়ারি, লোয়েস হচ্ছে সমভূমি। তারপর দেখো বিভিন্ন তৃণভূমি দেখে নেবো। দেখো ক্যাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় ব্রাজিলে, সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকা সুদানে, হাতি গাছ দেখতে পাওয়া যায় আফ্রিকাতে, প্রেডি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে। তারপর দেখো পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে। তারপর দেখো ভেল তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে, স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং রাশিয়াতে, ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়াতে, ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে, পুস্তাচ তৃণভূমি সেটি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে। তারপর দেখো বিভিন্ন ভৌগোলিক দিবস সম্পর্কে দেখে নেব। কর্কট সংক্রান্তির দিন হলো 21শে জুন, মকর সংক্রান্তির দিন হয়ে যাবে কি 22শে ডিসেম্বর। তারপর দেখো পৃথিবীর অপসূর অবস্থান হলো 4ঠা জুলাই, পৃথিবীর অনুসূর অবস্থান 3রা জানুয়ারি, মহাবিষুব 21শে মার্চ, জলবিষুব 23শে সেপ্টেম্বর। এই দুটো দিন কি হয়ে থাকে, দিন এবং রাত সমান হয়ে থাকে। দেখো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুই দিনটিতে পৃথিবীতে সর্বত্র দিন এবং রাত সমান হয়ে থাকে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত, কর্ণাটক অবস্থিত রয়েছে। চক জলপ্রপাত কর্ণাটক অবস্থিত রয়েছে। চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তারপর দেখো কেউতি জলপ্রপাত অবস্থিত হয়েছে মধ্যপ্রদেশে। শিব সমুদ্র জলপ্রপাত কর্ণাটকে, হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম দেখে নেবো। ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতাতে, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লিতে, সর্দার প্যাটেল স্টেডিয়াম রয়েছে কোথায়, আহমেদাবাদে। ঠিক আছে। তারপর দেখো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন নাম থেকেই বুঝতে পারছো তোমরা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, আর লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে। তারপর দেখো সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ ধারা আমরা দেখে নেব। দেখো ভারতীয় ভূখণ্ড প্রশাসন এবং কোনো রাজ্যের সূচনা কোথায় দেওয়া রয়েছে, 1 থেকে 4 নম্বর ধারাতে। নাগরিকত্ব সংক্রান্ত বিষয় দেওয়া রয়েছে 5 থেকে 11 নম্বর ধারাতে। মৌলিক অধিকার সংক্রান্ত ধারা রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সংক্রান্ত বিষয় রয়েছে 36 থেকে 51 নম্বর ধারাতে। তারপর দেখো মৌলিক কর্তব্য সম্পর্কিত বলা রয়েছে 51A নম্বর ধারাতে। কেন্দ্রের শাসন ব্যবস্থা এবং সরকার সংক্রান্ত বিষয় রয়েছে 52 থেকে 151 নম্বর ধারাতে। অ্যাটর্নি জেনারেলের ধারা হচ্ছে 76 নম্বর ধারা। তারপর দেখো অ্যাডভোকেট জেনারেলের যে ধারা সেটা হচ্ছে 165 নম্বর ধারা। হাইকোর্টের কার্যাবলী রয়েছে 214 থেকে 232 নম্বর ধারাতে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে 243 নম্বর ধারাতে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় রয়েছে 324 নম্বর ধারাতে। তারপর দেখো ইউপিএসসি এবং স্টেট পিএসসি সংক্রান্ত রয়েছে 315 থেকে 323 নম্বর ধারাতে। জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত রয়েছে 352 নম্বর ধারাতে। রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত বিষয় রয়েছে 356 এবং অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারাতে। তারপর দেখো সংবিধান সংশোধন প্রক্রিয়ার যে সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে 368 নম্বর ধারাতে বর্ণনা করা রয়েছে। নেক্সট যে টপিক সেটা দেখবো সংবিধানের উৎস সম্পর্ক। দেখো মৌলিক অধিকার প্রস্তাবনা লিখিত সংবিধান সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিক পরিকল্পনা এগুলো নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধনের ধারণা নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর দেখো নির্দেশমূলক নীতি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পার্লামেন্ট এই সমস্ত ধারণা নিয়ে আসা হয়েছে কোথা থেকে, ব্রিটেন থেকে। জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে। তারপর দেখো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক প্রস্তাবনার ভাষা এগুলো নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সংশোধনী দেখে নেব। দেখো 76তম সংশোধনী সেটা হচ্ছে সিকিমকে রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তারপর দেখো 42 নম্বর সংবিধান সংশোধনী, এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়। বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা 3টে ভাষা প্রস্তাবনাতে বা 3টে শব্দ প্রস্তাবনাতে যোগ করা হয়। 44তম সংবিধান সংশোধনের আলোচ্য বিষয় এখানে মৌলিক সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে একটা আইনি অধিকারে পরিণত করে দেওয়া হয়। 61তম সংবিধান সংশোধনী যেখানে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তারপর দেখো 101তম সংবিধান সংশোধনী যেখানে জিএসটি আমাদের ভারতবর্ষে লাগু হয়। তারপর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বয়স দেখে নেব। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল হতে গেলে 35 বছর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি হতে গেলে 25 বছর ন্যূনতম হতে হবে, রাজ্যসভা সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর হতে হবে। তারপর দেখো বিভিন্ন প্রকার রিট আমরা দেখে নেব। ভারতীয় সংবিধানের রিট বলতে আদালত বা অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটি আনুষ্ঠানিক লিখিত আদেশ বোঝায়। রিটগুলি সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়ে থাকে। দেখো সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী রিট জারি করতে পারে এবং হাইকোর্ট
226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 আর হাইকোর্টের ক্ষেত্রে 226। 5 ধরনের রিট রয়েছে কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিরিও, কুয়ো ওয়ারান্তো। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন শপথ বাক্য পাঠ কে কাকে করা একটু দেখে নেব। ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। তারপর দেখো ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল। ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। এমএলএদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। তারপর দেখো ভারতের জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এখনো পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রথম 1962 সালে ভারত পশ্চিম যুদ্ধের সময় ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঠিক আছে, ভারত এবং এটা হচ্ছে পাকিস্তানের। ঠিক আছে, তারপর দেখো পরবর্তীতে 1971 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তারপর দেখো পরবর্তীতে 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এটা হচ্ছে ভারত এবং চীন হবে 1962 সালে। ঠিক আছে, ভারত এবং চীন যুদ্ধের সময়। আর সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়। তারপর দেখবো আমরা দেখো জিরো আওয়ার। ঠিক আছে, জিরো আওয়ার সাধারণত দুপুর 12টা থেকে শুরু হয়, যেখানে সাংসদরা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন। জিরো আওয়ার কার্যপ্রণালী বিধিতে উল্লেখ করা নেই। সংসদীয় প্রক্রিয়াটির ক্ষেত্রে একটি ভারতীয় উদ্ভাবন। 1962 সাল থেকে এটি বিদ্যমান। পরীক্ষায় প্রশ্ন আছে কোন সাল থেকে জিরো আওয়ার শুরু হয়েছে, সেটা হচ্ছে 1962 সাল থেকে। তারপর বিজ্ঞানের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব। দেখো মানবদেহে মোট পেশির সংখ্যা 639টি। মানবদেহে মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। মানবদেহের রক্ত সঞ্চারের সময়কাল 3 থেকে 6 মিনিট। মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড। এগুলো সবই জানো, জাস্ট একটা কুইক রিভিশন করে ফেলি। মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি। মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা। মানবদেহের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য সেটা হচ্ছে 42 থেকে 45 সেমি। মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সেটা হচ্ছে 31 জোড়া। তারপর দেখো মানবদেহের দীর্ঘতম কোষ কি? সেটা হচ্ছে স্নায়ুকোষ। মানবদেহের করোটিড স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। মানবদেহের মোট অস্থির সংখ্যা কত? 206টি। মানবদেহের মস্তিষ্কের ওজন কত? 1360 গ্রাম। তারপর দেখো মানবদেহের কঠিনতম অংশ সেটা হচ্ছে দাঁতের এনামেল। মানবদেহের ব্যস্ততম অঙ্গ সেটা হচ্ছে হৃৎপিণ্ড। মানবদেহের শক্তিশালী পেশি কি? সেটা হচ্ছে চোয়ালের পেশি। মানবদেহের পূর্ণবয়স্ক মানুষের নাড়ির স্পন্দন কত? সেটা হচ্ছে 72 বার। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত দেহের? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখো সর্বজনীন রক্তদাতা হচ্ছে ও গ্রুপের রক্ত। রক্তগ্রাহিতা হচ্ছে সর্বজনীন AB। আচ্ছা, গ্যাসের আণবিক ওজন 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা না করলেও চলবে। কিছু পরিমাপক যন্ত্র আমরা দেখে নেব। দেখো হাইড্রোমিটার হলো আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র। হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্র। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করে থাকি আমরা। অ্যানিমোমিটারের মাধ্যমে বাতাসের গতি পরিমাপ করে থাকি। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মেপে থাকি। ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ মেপে থাকি। আচ্ছা, ভিটামিনের অভাবজনিত কিছু রোগ আমরা দেখে নেব। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিনের এর অভাবে। তারপর দেখো বেরি রোগটি হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে। স্কারবি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। বাচ্চাদের মধ্যে রিকেট এবং বড়দের মধ্যে অস্ট্রেলোমেলিয়া রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। বন্ধ্যাত্ব রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ই এর অভাবে। রক্তক্ষরণ এবং হেমারেজ দেখতে পাওয়া যায় ভিটামিন কে এর অভাবে। নেক্সট দেখো কিছু ভৌত রাশির একক। আয়তনের একক ঘন সেমি এবং ঘনমিটার। বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে। এসআইতে মিটার সেকেন্ড। বলের একক ডাইন এবং নিউটন, এগুলো অলরেডি আমরা করেছি। ঠিক আছে, চাপের একক পাস্কাল বা নিউটন মিটার স্কোয়ার। রোধের একক ওহম। তাপমাত্রার একক ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন। তারপর দেখো জাহাজের একক নট। তাপের একক ক্যালোরি বা জুল। আচ্ছা, কিছু ধাতু ঘটিত রোগ দেখে নেব। মিনামাটা রোগ হয়ে থাকে পারদের জন্য। ব্ল্যাকফুট রোগটি হয়ে থাকে আর্সেনিকের জন্য। ডার্মাটাইটিস রোগটি হয়ে থাকে ক্রোমিয়ামের জন্য। তারপর দেখো মেসোথ্যালেমিয়া রোগটি হয়ে থাকে অ্যাসবেস্টাস থেকে। ডিসলেক্সিয়া রোগটি হয়ে থাকে সিজ থেকে। ইটাইটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়াম থেকে। সিডোরোসিস রোগ হয়ে থাকে লোহা থেকে। ওকে, আচ্ছা সারসঙ্গ এটা আমি করাচ্ছি না, পিডিএফটা পেয়ে গেলে একটু দেখে নেবে, একদম ইজি রয়েছে। বিভিন্ন উপকারটা দেখে নাও। দেখো ডাটুরিন এই উপকার হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। রেসারপিন উপকারটি উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাকের দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া দেখো ট্যানিন অবসাদ দূর করতে ব্যবহৃত হয়।
আচ্ছা, বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম। কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রক্সাইড। কাপড় কাচার সোডা হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। খাবার সোডা বা বেকিং পাউডার সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড। কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রক্সাইড। তারপর দেখো কুইক লাইম বা পরাচুন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কলিচুন সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালামাইন ক্যালামাইন হয়ে যাবে জিঙ্ক কার্বনেট এবং গ্রিন ভিট্রিয়ালের যে রাসায়নিক নাম সেটি হয়ে যাবে ফেরাস সালফেট। ধাতু সংকর দেখে নাও। দেখো কাঁসা সেটা হচ্ছে কপার এবং টিন। জার্মান সিলভারের মধ্যে কোনো সিলভার নেই। কি কি থাকে? কপার, জিঙ্ক এবং নিকেল। ডুলারুমিনের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। রাংছালের মধ্যে সীসা এবং টিন। ইনভারের মধ্যে হচ্ছে ধাতু সংকর। কি কি থাকে? লোহা এবং নিকেল। নেক্সট আমরা দেখব কিছু বৈজ্ঞানিক সূত্র। ভরের নিত্যতার সূত্র দেন ল্যাভোয়েসিয়ে। পদার্থের ভাষণের সূত্র কে দেন? আর্কিমিডিস। প্লবতার সূত্র যেটাকে আমরা বলে থাকি। গ্যাসের আয়তন এবং চাপের পরিবর্তনের সূত্র কে দেন? রবার্ট বয়েল। গ্যাসের আয়তন এবং উষ্ণতা পরিবর্তনের সূত্র কে দেন? চার্লস। পর্যায় সারণী কি আবিষ্কার করেন? মেন্ডেলিভ। তারপর দেখো অষ্টক সূত্র কি আবিষ্কার করেছেন? নিউল্যান্ড। প্রোটন কণা কি আবিষ্কার করেছেন? রাদারফোর্ড। নিউটন কণা কি আবিষ্কার করেছেন? চ্যাডউইক। ইলেকট্রন কণা কে আবিষ্কার করেছেন? জে দে থমসন। আলোর প্রতিসরণ সূত্র কে প্রথম কে দেন? টলেমি। ক্যাসকেড তত্ত্ব কে দেন? হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট দেখো থিওরি অফ থার্মাল আয়নাইজেশন কে আবিষ্কার করেছেন? মেঘনাথ সাহা। মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেছেন? প্রফুল্লচন্দ্র রায়। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেছেন? মাইকেল ফ্যারাডে। শেষ টপিক কম্পিউটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। দেখো কিছু সম্পূর্ণ নাম আমরা দেখে নেব। ডিবিএমএস এর পুরো নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যানের পুরো নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপি এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পিডি এর যে পুরো নাম সেটা হয়ে যাবে প্রফেশনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। সিডির পুরো নাম কি? কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে। ডাব্লিউডাব্লিউ পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। 1 নিবেল সমান 4 বিট। 1 বাইট সমান 8 বিট। 1 কেবি সমান 1024 বাইট। 1 এমবি সমান 1024 কেবি। 1 জিবি সমান 1024 এমবি। ওকে, তো এই ছিল আজকের সম্পূর্ণ একটি কুইক রিভিশনের ক্লাস। একদম লাস্ট মিনিট রিভিশন আমরা করে ফেলাম। পরশুদিন তোমাদের পরীক্ষা। আগামীকাল কোনো রকমের ক্লাস আসবে না, শুধু একটা টিপস এবং পরীক্ষার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে আসব এবং আশা করছি এতদিন ধরে খুব ভালোভাবে তোমাদের ক্লাস আমরা করাতে পেরেছি এবং এই ক্লাসটা কিন্তু আশা করছি প্রত্যেকে দেখেছো। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।